বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে তার গাণিতিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। কৌশলগতভাবে এইগুলো খুব সহজভাবে আমরা দেখানোর চেষ্টা করব, যাতে করে কোনো শিক্ষার্থী মূলত নিজস্বভাবে এই গাণিতিক অংশগুলোতে স্বনির্ভর হতে পারে, যেন তারা নিজেরাই অঙ্কগুলো করে তারা সূত্র লিখে এটি সলভ করতে পারে। মূলত এই উদ্দেশ্য নিয়েই আমরা এই ক্লাসটি ইনশাআল্লাহ শুরু করেছি। তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমরা পূর্বের ক্লাসে দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে আলোচনা করেছিলাম। শুধু পরের আলোচনাগুলোকে স্মুথলি এগিয়ে নেওয়ার স্বার্থে এই অংশটি পুনরালোচনা করছি এবং পরবর্তী অংশগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখানে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে মূলত আমাদের মূল সূত্রটা হলো আলফা ইজিক্যাল টু L2 বিয়োগ L1 বাই L1 ইন্টু T2 বিয়োগ T1। এটাই যখন বিটা আকারে আমরা লিখছি তখন ওই L এর জায়গায় হচ্ছে হলো কত A2 বিয়োগ হলো তোমার A1, তারপর বাই হলো L1 এর জায়গায় হবে কি A1 ইন্টু ওই T2 বিয়োগ হলো T1, T2 বিয়োগ T1 এরকম। আবার এটাই যখন আমি আয়তন প্রসারণ সহগ হিসেবে লিখছি গামা, তখন আমাদের কি হচ্ছে এখানে এটা হয়ে যাচ্ছে হলো তোমার গামা সমান ওই এর জায়গায় কি হবে বলতো, ভি টু বিয়োগ হলো কত V1 বাই V1 ইন্টু T2 বিয়োগ T2 minus T1 T2 বিয়োগ T1, ইয়েস, T2 বিয়োগ T1 এই ক্ষেত্রগুলো হবে। আচ্ছা, আর ছোট কিছু রিলেশন আমাদের প্রয়োজন পড়বে, আমি সেটা এখানেই লিখতেছি। তা হলো এখানে দৈর্ঘ্যের বেলায় আমাদের এককটা হবে মিটার, যখন এটা ক্ষেত্রের বেলায় হবে তখন আমাদের একক হবে হলো মিটার স্কয়ার, যখন এটা আয়তনের বেলায় হবে তখন আমাদের একক হবে হলো মিটার কিউব। এই মোটামুটি পার্থক্য একটা। তারপরে আরেকটা পার্থক্য হলো আলফা, বিটা এন্ড গামা, এই তিনটার মধ্যে রিলেশন। সাধারণত আলফাকে 3 গুণ করলে সেটি গামার সমান হয়, আর আলফাকে যদি আমি দ্বিগুণ করি তাহলে সেটি হয় হলো বিটার সমান। কারণটা কি? কারণ বিটা মানে হলো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আসে, তার মানে দুইটা আছে। তা আমাদের দৈর্ঘ্য বলি আর প্রস্থ বলি সেগুলো সবই তো এক ধরনের দৈর্ঘ্য, এই জন্য আলফাকে দ্বিগুণ করলেই বিটার সমান হয়। আর যখন আমি আলফাকে 3 গুণ করব তখন সেটি কিন্তু গামার সমান হয়ে যাবে, অর্থাৎ এটা তখন গামার সমান হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা মিলে হলো গামা, সে কারণের জন্য আলফাকে 3 গুণ করতে হয়েছে। এখন যদি এদের রিলেশনটা মানে একেবারে সরাসরি বসানো হয় তাহলে রিলেশনটা হবে 6 আলফা ইজিক্যাল টু 2 গামা ইজিক্যাল টু 3 বিটা। এই রিলেশন গুলো কিন্তু অনেক সময় নৈবেত্তিকে সরাসরি আসে। আশা করি যে আমাদের অঙ্ক করার প্রয়োজনীয় অপশন গুলো শেষ। আমরা শুধু এই সূত্রের অঙ্কগুলো দেখেই আমরা আজকে ইনশাল্লাহ ছুটি নেব। শুধু আমাদের এই 3টা সূত্র যাতে যথাযথভাবে ব্যবহার করে অঙ্ক করতে পারি, আমরা এই বিষয়গুলো একটু টেকনিক্যালি শিখব। আর আমি গ্রুপে মনে হয় এই অধ্যায়ের নোটটা দিয়েছি, তোমরা নোট থেকে অঙ্ক সবাই করবা। করতে গিয়ে যদি কারো কোথাও প্রবলেম বের হয়
সেটা নেক্সট ক্লাসে গিয়ে অবশ্যই ইনশাল্লাহ আমাকে জানাবা। আমি সেই সমস্যাগুলো নিয়েও আলোচনা ইনশাল্লাহ করব। তো আমি এই 3টা নিয়ম তোমাদের দেখাই দিচ্ছি, দেখাই দিয়ে আমাদের এই ক্লাসটিকে আমরা ইনশাল্লাহ ক্লোজ করব। তো প্রথমে আমরা দেখি দৈর্ঘ্য প্রসারণ সহগের অঙ্কটা একটু দেখি। যেমন ধরো এখানে 3 নম্বর অঙ্ক বের হয়েছে। দৈর্ঘ্য প্রসারণ সহগে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এত দৈর্ঘ্যের প্রসারণ সহগ বিশিষ্ট, তার মানে এটা আলফার মান। তাপমাত্রা 30 ডিগ্রি বৃদ্ধি করা হলো, তার মানে T2 - T1 এর মান হলো এত। এই যে অঙ্ক পড়ে পড়ে তার মান কত হবে এটা কিন্তু সাথে সাথেই বুঝতে হবে। তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে তুমি কিন্তু অঙ্ক পারবা না। তারপরে দৈর্ঘ্য বেড়ে এত হলো, দৈর্ঘ্য বেড়ে এত হলো মানে কি, ওইটা T2 - T1 এর মান। ঠিক আছে, তো এটা কার মান? T2 - T1 এর মান। আচ্ছা, রিং এর উচ্চতা দেওয়া আছে, ফাঁপা ঘনকের ভিতরে প্রবেশ করানো যাবে কিনা ব্যাখ্যা করো। এটা একবার ঘ নম্বর টাইপের প্রশ্ন। তাহলে আমাদের প্রথম কাজটা হলো আমাদের এই L1টা বের করা। আমি যদি L1 বের করতে পারি তাহলে সেইটা হবে ওই রিং এর পরিধি, কারণ ওইটা দিয়ে আমি ওই আদি দৈর্ঘ্য দিয়ে রিং বানাচ্ছি। রিং এর পরিধির সূত্র কি? পরিধির সূত্র হলো টোয়াইস পাই আর। এই টোয়াইস পাই আর মানে হলো 100। এখান থেকে যদি আমি আর এর মানটা বের করি তাহলে আর এর মানকে 2 দিয়ে গুণ করলেই ব্যাস হবে, কারণ তোমরা জানো যে একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো আর, আর আর কে দ্বিগুণ করলে হয় হলো ব্যাস। সবাই জানো না এটা? ঠিক আছে, এই পর্যন্ত এটা থাকলো। নেক্সট অঙ্ক, এটা হলো ক্ষেত্র প্রসারণ সহগ। এখানে দেখো প্রথম অঙ্কই ধাতব খণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমাদের তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ মিলে কি হয়? ক্ষেত্রফল না? দেখো ক্ষেত্রফল কিন্তু করা আছে। ক্ষেত্রফল করার আগে সেন্টিমিটারকে মিটার করা হয়েছে, কারণ অঙ্ক করার সময় আমাদের করতে হবে এমকেএস পদ্ধতিতে। অর্থাৎ আমরা যেটা অঙ্কের ভাষায় এমকেএস পদ্ধতির যেটা নাম লিখি সেটা হলো এসআই পদ্ধতি। এম মানে মিটার, কে মানে কেজি, এস মানে সেকেন্ড। তাহলে এগুলোকে মিটারে প্রকাশ করে দেন আমাদের ক্ষেত্রফল বের করার পর ক্ষেত্রফলের বৃদ্ধি, তারপরে তাপমাত্রা 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, তারপরে এখানে মান বসাবো, আমাদের যথাযথভাবে মান আসবে। আজকে শেষ অঙ্ক, শেষ অঙ্ক আমরা একটু দেখি। আয়তন প্রসারণ সহগ, ঠিক সেম সেম ক্যাটাগরির অঙ্ক এখানে আছে। তোমরা 1 নম্বর অঙ্কটাই দেখো তাহলেই বুঝতে পারবা। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তিনটাকে গুণ করলে আয়তন হবে। যথারীতি এই যে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে, দেখো এগুলো সবগুলোকে মিটার করে গুণ করা হয়েছে। তারপরে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি সেটা করা হয়েছে। আয়তন বৃদ্ধি মানে কি? আয়তন কতটুকু বাড়লো সেইটা মানে হলো V2 বিয়োগ হলো V1। ওকে, তাহলে তারপর আমরা তার মান বসাইছি। মান বসায়ে এখানে মান বের করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি 50 ডিগ্রি মানে এটা হলো T2 বিয়োগ T1 এর মান। এই যে T2 বিয়োগ T1 এর মান। ক্যালকুলেটর টিপে অঙ্ক আসবে। যদি কারো ক্যালকুলেটর চাপ এখানে অঙ্ক বের করতে প্রবলেম হয়, তোমরা ক্যালকুলেটর সরাসরি নিয়ে আসবা, আমি এগুলোর ব্যবহার ইনশাল্লাহ হাতে কলমে দেখাবো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এটা নেক্সট দিনে ইনশাল্লাহ কথা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তোমাদের একটাই প্রবলেম থাকলো, সেটি হলো ক্যালকুলেটারে এই অঙ্কগুলো কতটা স্মুথলি করা যায়। তোমরা ক্যালকুলেটর নিয়ে এসো, আমি
প্রয়োজনে হাতে কলমে দেখাই দেব এবং ইনশাল্লাহ নিয়ম কানুন যদি ছক আকারে লিখে দেওয়া লাগে তাও করে দেব, যাতে করে তোমরা এগুলো অঙ্কগুলো নিজেরাই করতে পারো। নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য চেষ্টা করো, ইনশাল্লাহ আমার সহযোগিতা থাকবে। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর মহান আল্লাহ তাআলার কাছে সবার জন্য সুস্থতা কামনা করছি করে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।